আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো আসসালামু বাবা? আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি মিস, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই আছি মোটামুটি, খুব ভালো নেই বলবো, একটু শরীরটা খারাপ। তো আমরা আজকে আমাদের অ্যাসাইনমেন্ট করে ফেলেছো বাবা? কারো কোনো সমস্যা জি আছে মিস। অ্যাসাইনমেন্টে? না মিস, করে ফেলছি। কারণ অ্যাসাইনমেন্টের তো কপি দিয়েছি, ডেমো কপি। এখন তোমাদের এখন যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো তোমাদের বোর্ড থেকে খুব নির্দেশনা এসছে প্র্যাকটিক্যাল নিয়ে। আমি গতদিন তোমাদের ক্লাসে ওদের ক্লাস সবার ক্লাসে প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করেছিলাম। তারপরেও গতকাল একটা আমাদের প্রজ্ঞাপন এসছে, সেখানে যে তোমাদের প্র্যাকটিক্যাল খাতাটা খুব ভালো করে করে নিতে হবে। তো গতদিনে আমি মনে হয় ডি সেকশনের 4টা ছবির কথা তোমাদেরকে বলেছিলাম। তো ডি সেকশনে এই 4টা ছবি করলে ব্যবচ্ছেদের এই 4টা ছবি তোমাদের করতে হবে। আর তোমাদের যারা মিউজিয়াম স্পেসিমেন করেছো, ওখানে তোমাদের যেমন তোমরা যে এখন অ্যাসাইনমেন্ট করলা পর্দাটা পড়বে, ওখানে বলেছে পর্দাটার 5টা অ্যানিমেল, নন পর্দাটার 5টা অ্যানিমেলের ছবি আঁকাতে হবে। তো আমরা যে প্র্যাকটিক্যাল সিলেবাসটা নিয়ে আলোচনা করছি, আমরা এখানে আমাদের খাতা কিনেছো আনাস? আনাস খাতা কিনেছো? খাতা কিনো নাই? প্র্যাকটিক্যাল খাতা কিনেছো সাদিক? সাদিক প্র্যাকটিক্যাল খাতা কিনেছো? জি মিস, আমার কাছে দুইটাই আছে। আচ্ছা, আর ইনফ্যাক্ট তাহলে আমার করাও আছে মিস, আমাকে একটু হ্যাঁ, দেখতে দেন। যে এটা তো খুবই ভালো, যেগুলো করা আছে ওগুলোও হবে, কোনো কিছু চেঞ্জ হবে না। ঠিক ইনফ্যাক্ট আছে, আমার, মিলে সরি মিস, আমি একটু দেখিনি তো এটা। তোমার যে কটা করা আছে কটা তোমার সঞ্চয়, কারণ ওই কটা তোমার হয়ে গেছে, এখন বাকিগুলো করতে হবে। আমি তো ওই তোমাদের যে কি বলে আমাদের মিস আছে না, নাম ভুলে গেছি, আমাদের বায়োলজি মিস আরেকটা আছে না, আফরোজা ম্যাডাম, হ্যাঁ। আফরোজা ম্যাডামের ফুল করা হয়ে গেছে ওইটা। আমার ফুল একদম শেষ, কমপ্লিট। হ্যাঁ, এখন ফুল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু সেটা ম্যাডামই বলে দিবেন। আমি ফুল করাইনি, কারণ আমি যখন দেখেছি যে কোভিড-19 চলে এসছে, সিলেবাস সংক্ষিপ্ত হবে, অতএব তোমাদের এত পরিশ্রম করার দরকার নাই। বোর্ড সিলেবাস দিক তারপরে করাবো, আমি এই জন্য করাই নাই। কারণ বোর্ড যেহেতু তোমাদের সিলেবাস দিবেই, তাহলে আমি আর তোমাদেরকে কেন বৃথা পরিশ্রম করাবো। আচ্ছা, যাই হোক, এখন আমরা করব। এখন আমাদের করতে কোনো না তোমাদের কতদিনে কি তোমাদের ক্লাসে ব্যবহারিক নিয়ে আলোচনা করেছিলাম? না মিস। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তোমাদের যে ব্যবহারিকের তোমাদের ব্যবচ্ছেদ মানে কাটাছেঁড়া যেটা করতে হবে, ডিসেকশন। তোমাদের ডিসেকশনে আছে হলো তোমাদের 5টা ডিসেকশন বোর্ড থেকে নির্ধারণ করে দিয়েছে। সেই 5টা কি কি আমি আজকেই তোমাদের গ্রুপে গতদিনেও দিতে চেয়েছিলাম, সব গ্রুপে দিই নাই এই কারণে, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট চলছে, এই জন্য দিই না। আমি প্রত্যেকটা তোমাদের ছবি উঠে আমি একটু করে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা করবা কি, তোমরা খুব সহজ ছবিগুলো, আমাদের কি কি করতে হবে প্রথমে আগে আমরা সেটা জেনে নিই। আমাদের যে ঘাস ফড়িং আছে, ঘাস ফড়িং বা তেলাপোকা, এই যে আমার কাছে বোর্ডের সিলেবাস, হ্যাঁ, এই যে বোর্ডের সিলেবাস, এই বোর্ডের সিলেবাসে কি কি ব্যবহারিক আছে এখানে লেখা আছে। তারপরেও আমি তোমাদেরকে একটা কাগজে তোমাদের সুবিধার জন্য আমি সিলেবাসটাও দিয়ে দিব। আবার তোমাদের আমি ডিসেকশন গুলো দিয়ে দিই, ডিসেকশন ছবিগুলো দিয়ে দিব, যাতে তোমাদের আর কোনো প্রবলেম। প্র্যাকটিক্যালের শীটটা একটু দিয়ে দিন। হ্যাঁ, কি কি করতে হবে শীটটা দিয়ে দিব, ঠিক আছে। তোমাদের যেটা মিস, বলছিলাম আমাদের কপি কি কবে জমা দেওয়া লাগবে, সফট কপিটা? সফট কপি শীঘ্রই জমা নিবে তোমাদের, তোমরা করে ফেলো, ডেট মিস, দেওয়া হবে। করা হয়ে গেছে। হ্যাঁ, ওইটার যেমন ডেট দিয়েছে তোমাদের এইটারও ডেট দিবে, ঠিক আছে। কারণ হলো তোমাদের এই যে এই কপিগুলো, এগুলো কিন্তু খুব কেয়ারফুল। যেমন কালকে কিন্তু থানা শিক্ষা অফিসে তোমাদের এর আগের যে নাম্বারগুলো, আগের অ্যাসাইনমেন্টের নাম্বার আমাদের জমা দিতে হয়েছে, বুঝেছো। এখন ওনারা গতকাল আবার বোর্ড থেকে নির্দেশনা এসেছে প্র্যাকটিক্যাল নেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করানোর জন্য, কারণ প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করে আবার ওনাদেরকে দিতে হবে। আমরা দেখে মার্কিং করে ওনাদেরকে দিব।
যেহেতু আমাদেরকে এটা করতে হবে, তার জন্য আমাদের খুব যত্ন সহিত এটা করতে হবে। তো আমাদের যত্ন সহিত করতে গিয়ে আমাদের কি করতে হবে, আগে প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে। আমাদের অনেকেরই কেনা আছে। আমাদের 4B, 8B, 2B পেন্সিল লাগবে, শার্পনার লাগবে, ইরেজার লাগবে, এগুলো আমরা জানি। আর বায়োলজি প্র্যাকটিক্যাল খাতায় কখনোই কলম ইউজ করা যাবে না, শুধু আমরা পেন্সিল ইউজ করবো, এটাও আমাদের জানা। তারপরেও আমরা অনেকদিন এই গল্পগুলো করি না, এই কথাগুলো শুনি না। আমরা এই গল্পগুলো করি না জন্য আমরা তো ভুলে যাব। এই জন্য ম্যাডাম আবার তোমাদের স্মরণ করে দিল। তাহলে আমরা যে বায়োলজি প্র্যাকটিক্যাল খাতা, আমরা যে বায়োলজি প্র্যাকটিক্যাল খাতার কথা বলছি, আমরা এই খাতা আমরা কিনে ফেলবো। পেন্সিল, শার্পনার, ইরেজার এবং এইচবি যে পেন্সিল, আমরা এটা সাথে নিব। এখন আমাদের কি কি প্র্যাকটিক্যাল করতে হবে, তাই না? আমরা একটা খাতা কলম নেই ম্যাডাম, নেওয়ার পরও আমি আজকে বেশি করতে দিব না, আমি আজকে শুধু 4টা ছবি করতে, 5টা ছবি করতে দিব। এই ছবিগুলো আমাদেরকে, আমি একটু আগেও বললাম, আবারও বলছি, এটা হলো আমাদের ব্যবচ্ছেদ বা ডিসেকশন। হ্যাঁ, আমরা যেমন হলো আমাদের ক্লাসে, আমাদের কলেজে যেমন ABCD সেকশন আছে, সেই ডাইসেকশন বা ডিসেকশন বা ব্যবচ্ছেদ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ছবিগুলো আঁকাইতে হবে সেই ছবিগুলো আমরা আঁকবো। সেই ছবিগুলো আগে খাতায় এখন আগে এঁকে নেবো, কারণ এই ছবিগুলোর একটা সুবিধা কি, এই ছবিগুলোতে কিছু লিখতে হয় না, শুধু ছবি আঁকাতে হবে, লেবেল করতে হবে। তাহলে আমাদের কি কি আঁকাইতে হবে, আমাদের সিলেবাসে বাংলাদেশ সরকার এখন কি দিয়েছে, তোমাদের কাছে সিলেবাস থাকলে বের করে দেখো, এখানে লেখা আছে আমাদের যে ঘাস ফড়িং আছে, আমরা ঘাস ফড়িং করেছি, এখানে তোমাদের আছে হলো ঘাস ফড়িং। তোমাদের সিলেবাসে আছে ঘাস ফড়িং এর মুখভঙ্গ পর্যবেক্ষণ। ঘাস ফড়িং এর কি মুখভঙ্গ পর্যবেক্ষণ। তো ঘাস ফড়িং এর সায়েন্টিফিক নেম কি, পপুলোসিরাস পিকটাস, বা ইংলিশ নাম হলো গ্রাস হোপার। এই যে ঘাস ফড়িং এর যে মুখভঙ্গ আছে, আমরা এই মুখভঙ্গের শুধু ছবিগুলো আঁকাবো আর নামগুলো লিখবো, আর কিচ্ছু না। আর খাতার উপরে আমি পরীক্ষার নাম লিখবো হলো ঘাস ফড়িং এর মুখভঙ্গ পর্যবেক্ষণ লিখে, প্র্যাকটিক্যাল একটু 1 মিনিট করতাম, প্র্যাকটিক্যাল বইটা শুনে নিয়ে আসি। এই যে দেখো, ছবিগুলো দেখা যাচ্ছে ক্লিয়ার? আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, পুরো ছবি দেখতে পাচ্ছি আমরা। সাকিব, ইয়া, ইন্ডিয়া, ইয়েস মিস। ভাবি, আনাস, দেখতে পাচ্ছ না? এই ছবিগুলো আমরা এইভাবে এই ছবিটা আঁকাবো, এইভাবে সাজানো আছে না খাতার পেজে, খাতার এই পেজে আমরা এই ছবিগুলো আঁকাবো। এই শুধু পেজে তো আর কিছু লিখবো না তাই না, শুধু ছবি আঁকবো? না, কিছু লিখতে হবে না, শুধু ছবির নামগুলো লিখতে হবে, লেবেল করতে, চিহ্নিত করতে হবে। এইভাবে উপরে লিখতে হবে খালি নাম, পরীক্ষার নাম ঘাস ফড়িং এর মুখভঙ্গ পর্যবেক্ষণ। নিচে ছবিটা আঁকানো হয়ে গেলে নিচে খালি লিখবে চিত্র। চিত্রতে তুমি কি লিখবে, চিত্রতে তোমরা লিখবে যে হলো, হ্যাঁ, এখানে চিত্র লিখে লিখবে ঘাস ফড়িং এর মুখভঙ্গ, শেষ। আর কিচ্ছু লিখতে হবে না। তাহলে ঘাস ফড়িং এর মুখভঙ্গের এই ছবিটা আমরা আঁকাবো, এভাবে নিচে নিচে নামগুলো লিখবো। লেখার পর আমরা উপরে লিখবো পরীক্ষার নাম, নিচে তো আমাদের লেখা লাগবে হলো চিত্র, চিত্রের নাম কি, ঘাস ফড়িং এর মুখভঙ্গ পর্যবেক্ষণ। এই যে আমার হাতে ছবি, আমরা এই ছবিটা আঁকাবো। সবাই দেখতে পাচ্ছো? ইয়েস মিস।
আমি তারপরে ছবিগুলো গ্রুপে দিয়ে দিব আজকে সিরিয়াল মেনটেন করে, ঠিক আছে? কিন্তু ছবি আবারও আমি বলছি, ছবিগুলো লেবেল করার সময় আমাদের কি করতে হবে, আমাদের হলো অবশ্যই পেন্সিল, আমরা পেন্সিল ব্যবহার করব, আমরা কখনোই কলম ব্যবহার করব না। এবং ছবি চিহ্নিত করার ক্ষেত্রে আমরা একটা জিনিস করব, আমরা জানি যে ছাত্রছাত্রীরা এক পাশে চিহ্নিত করতে পারে, কখনো উভয় পাশে চিহ্নিত করতে পারে না। তাহলে এক পাশে যেহেতু আমরা চিহ্নিত করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সবসময় আমরা জানি যে ডান পাশে আমাদের চিহ্নিত করতে হয়, আমরা সেটাই করব। এবং এই ছবিটা তা করতে হবে না, এই ছবিটা নিচে নিচে লিখতে হবে, দেখো নিচে নিচে লেখা আছে। আর একটাতে শুধু কি করা আছে, ডান পাশে লেখা আছে, যেমন সেটা হলো কি, এই যে ল্যাবিয়াম যে আছে, ল্যাবিয়ামের যে অংশগুলো আছে এবং ম্যাক্সিলার এই অংশগুলো দেখো সবই কিন্তু ডান পাশে লেখা আছে, তোমরা এইভাবে লিখবে। তাহলে এটা একটা গেল আমাদের। হ্যাঁ, তারপরে বোর্ড থেকে আমাদের সিলেবাস যেটা দিয়েছে সেটা হলো ঘাস ফড়িং এর, আমরা মুখভঙ্গ পর্যবেক্ষণ দেখলাম, এখন হলো পরিপাক তন্ত্র বা পৌষ্টিক গ্রন্থি পর্যবেক্ষণ। এখন দেখো তারপরে আমাদের এই ছবিটা, কোন ছবিটা, এই ছবিটা আমাদের আঁকাতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, এই ছবিটা আঁকাতে হবে ঘাস ফড়িং এর। দেখা যাচ্ছে এই যে এই ছবিটা আমরা কি করব, ঘাস ফড়িং এর আঁকাবো। এবং এই ছবিটা আমরা কি করব, আমরা কখনো দুই পাশে লেবেল চিহ্নিত করবো না, এক পাশে লেবেল করব। তাহলে আমাদের কয়টা ছবি হলো, আমরা দেখলাম, আমাদের প্রথমে দেখলাম ঘাস ফড়িং এর মুখোপাঙ্গ, এরপরে আমরা দেখছি ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্র পর্যবেক্ষণ। তাহলে আমাদের দুইটা হলো, দুইটার পরে এরপরে আমাদের যে সিলেবাস আছে সেখানে আছে, আমরা যে মাছ, আমাদের এখানে আছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র পর্যবেক্ষণ, রুই মাছ বা টাকি মাছ। আমরা রুই মাছের সার্টিফিক নেম জানি ল্যাবিও রুইটা, টাকি মাছের হলো চানা পাঙ্কাটাস, টাকি মাছের বৈজ্ঞানিক নাম কি, চানা পাঙ্কাটাস। তো আমরা যে রুই মাছের, আমরা যে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র যে আমরা পর্যবেক্ষণ করব, ছবি আঁকাবো, আমরা জানি যে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে হলো দুইটা অংশ আছে, একটা অ্যাপারেন্ট আর একটা ডিফারেন্ট। তাহলে আমাদের প্রথমে যে ছবিটা আঁকাতে হবে সেটা হলো অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীতন্ত্র পর্যবেক্ষণ। আর অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল যে ধমনীতন্ত্র পর্যবেক্ষণ আছে, ওইখানে আমাদের কোন ছবিটা আঁকাতে হবে, আমরা এটাও সেম খাতার উপরে আমরা লিখবো রুই মাছের রক্ত সংবহনতন্ত্র পর্যবেক্ষণ, ব্র্যাকেটে আমরা দিব অন্তর্বাহী অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীতন্ত্র দিয়ে আমরা কোন ছবিটা আঁকাবো আমি এখন দেখাচ্ছি। এই যে দেখো আমরা এই ছবিটা আঁকাবো, আমরা কি করব, এই ছবিটা আঁকাবো। আমরা এই ছবিটা আঁকানোর সময় আমরা কি করব, দুই সাইডে, আমরা দুই সাইডে কখনোই লেবেল করব না, আমরা এক পাশে লেবেল করব। আমরা এই ছবিটা দেখা যাচ্ছে, ছবিটা দেখতে পাচ্ছ ক্লিয়ার, সাবির, সাকিব, আনাস, ছবিটা বোঝা ইয়েস মিস। যাচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে। তাহলে আমরা কোন ছবিটা আঁকাবো, এই ছবিটা, এই ছবিটা আমরা আর একটা পেজে আঁকাবো। এগুলো কিন্তু একটা কথা মনে রাখবো, সব সময় ছবি এই পেজে আঁকাবো, কখনোই আমরা ছবি
ছবি কখনো এরকম পেজে আঁকাবো না, এই অপর পেজে কখনো ছবি আঁকানো না, একটা ছবি এক সামন পেজে একটা ছবি আঁকাবো। তাহলে রুই মাছের যে রক্ত সংবহনতন্ত্র আছে, আমরা দেখলাম এখানে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আছে। তো আমরা অ্যাফারেন্ট সম্পর্কে জানলাম, এখন জানবো ইফারেন্ট সম্পর্কে। এটা হলো আমাদের ইফারেন্ট ধমনীতন্ত্র পর্যবেক্ষণ। তাহলে রুই মাছের কি ইফারেন্ট ধমনীতন্ত্র পর্যবেক্ষণ। আর রুই মাছের যে ইফারেন্ট ধমনীতন্ত্র পর্যবেক্ষণ, সেখানে আমরা এই ছবিটা আঁকিয়ে দিব। তাহলে আমরা 4টা ছবি দেখলাম। এর সঙ্গে বোর্ড কি করেছে, আমাদের আর একটা ছবি, খুব ছোট্ট একটা ছবি দিয়েছে এবং ছবিটা খুবই সহজ একটা ছবি দিয়েছে। সেটা হলো রুই মাছের যে বায়ুথলি আছে, সেই বায়ুথলির ছবি আঁকাতে বলেছে। দেখো ছবিটা খুবই সহজ, এক টানে আঁকানো যায়। এই যে বেলুন, এই বেলুনের মতো এই ছবিটা হলো রুই মাছের বায়ুথলি। তাহলে দেখো আমাদের মোট 5টা ছবি আঁকাতে হচ্ছে। সেই 5টা ছবি কি কি, আমরা প্রথমেই দেখলাম আমাদের ঘাস ফড়িং এর মুক্তপাঙ্গ পর্যবেক্ষণ। এরপর ঘাস ফড়িং এর মুখপাঙ্গের পর আমাদের আসছে ঘাস ফড়িং এর পৌষ্টিকতন্ত্র পর্যবেক্ষণ। ঘাস ফড়িং এর পৌষ্টিকতন্ত্র পর্যবেক্ষণ। ঘাস ফড়িং এর যে পৌষ্টিকতন্ত্র, এটা পর্যবেক্ষণের ছবি আঁকবা। এরপরে আমাদের আছে রুই মাছ, আমাদের আছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। আর রুই মাছের যে রক্ত সংবহন তন্ত্র, এটা দুটা ভাগ আছে, একটা অ্যাপারেন্ট আর একটা ইনফারেন্ট। অ্যাপারেন্ট যে ধমনীতন্ত্র আছে তার একটা ছবি আঁকাতে হবে, ইনফারেন্টের একটা ছবিটা আঁকাতে হবে। আর ছবির পাশে শুধু লেবেল করতে হবে, কোনো লিখতে হবে না, আবারও বলছি। এরপর তোমাদের আঁকাতে হবে বায়ুথলি। এই 5টা ছবি তোমাদের জন্য খুবই সহজ এবং এই 5টা সিলেবাসও সহজ। তোমরা এই 5টা ছবি আঁকিয়ে ফেলবে। তারপরে তোমাদের আর কি আছে দেখো, আমরা যে 5টা আমরা এই যে আমরা ঘাস ফড়িং এর মুখপাঙ্গ, আরশোলা পরিপাক তন্ত্র গ্রন্থি পর্যবেক্ষণ, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র পর্যবেক্ষণ। এরপর তোমাদের প্রথমে যেটা আছে, আমি যেটা বলেছি তোমাদের নন কর্ডাটার বিভিন্ন পর্বের যে কোনো 5টি নমুনা প্রাণী পর্যবেক্ষণ। তো এই যে নন কর্ডাটার তোমাদের যে কোনো 5টা নমুনা প্রাণী পর্যবেক্ষণ, হ্যাঁ তোমরা এর আগে যে মিউজিয়াম স্পেসিমেন যে ছবিগুলো আঁকিয়েছো, আনাস যেমন বলে আমি কয়টা করেছি ওই ছবিগুলো। এরপর আছে ভার্টিব্রেটার বিভিন্ন শ্রেণীর যে কোনো 5টি নমুনা প্রাণী পর্যবেক্ষণ। তো এটাও আমরা অনেকেই করেছি, তো না করলে এটা করতে হবে। এরপরে আমাদের যেটা আরো ছবি আঁকাতে হবে, সেটা হলো আমাদের কিছু স্লাইড আঁকাতে হবে। এটাকে বলা হয় যে স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ। স্থায়ী স্লাইড পর্যবেক্ষণের মধ্যে তোমাদের আছে যকৃৎ, অগ্ন্যাশয়, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ। তাহলে এবং রক্তের স্লাইড। ম্যাম, হ্যাঁ বলো। এইগুলা কি মানে প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে, আঁকাতে হবে? হ্যাঁ হ্যাঁ, ও, মোট কয়টা ম্যাডাম? তোমার ব্যবচ্ছেদ করতে হবে 5টা, এতক্ষণ যেটা বললাম। এরপর হ্যাঁ। তোমাদের তোমাদের হলো আহ স্থায়ী স্লাইড দিয়েছে 5টা, 10টা। আর হলো তোমাদের নন কর্ডাটার যে বিভিন্ন পর্বের যে 5টা প্রাণী আর কর্ডাটার, তোমাদের টোটাল হলো 20টা।
ঠিক আছে? 20টাই টোটাল করতে 20। হবে? হ্যাঁ, যারা যারা করেছো, যেমন যারা মিউজিয়াম স্পেসিমেন করেছে, 1 নাম্বারটা যারা করেছে, আমি একটু পরে সিলেবাসটাও দিচ্ছি গ্রুপে। যারা ১ম টা করেছে, 1 নাম্বারটা অনেকেই করে ফেলেছে আমার কলেজে। কারণ ১ম ও অবস্থায় আমি করিয়ে নিয়েছি, অনেকেরই ১ নাম্বারটা করা আছে। শুধু আমাদের করা নাই ২, ৩ সরি ৩, ৪, ৫, ৬, ৭। তো আমরা এই নাম্বারগুলো এখন করব। আজকে যেমন তোমাকে আমি ডিসেকশনের ৫টা করতে বললাম, এই ৫টা করতে তোমরা যদি লাইটিং করো, ৫টা করতে সর্বোচ্চ তোমার ২ ঘন্টা সময় লাগে। আর শুধু ছবি আঁকাতে হবে, এখানে লেবেল করতে হবে, ছবি আঁকাতে হবে, কোনো লেখা নেই। কিন্তু জি এখন যেটা নিয়ে কথা বলবো, স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ। স্থায়ী স্লাইড পর্যবেক্ষণে তোমরা খাতার উপরে লিখে এসে, তবে এই স্থায়ী স্লাইড গুলো একটা পেজে 2টা করে লেখা যাবে। একটা পেজে কয়টা লেখা যাবে? 2টো ছবি আঁকানো যাবে। যেমন আমি কিন্তু 1 নাম্বারটা যখন করিয়েছিলাম, তখন কিন্তু একটা পেজে তোমাদের 2টো করে ছবি আঁকিয়ে নিয়েছিলাম। আর এখানে এটা ছোট, একটা পেজে 2টো ছবি আঁকালেই চলবে। যেমন যকৃৎ আছে তোমাদের প্রথম স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ। তুমি ম্যাডাম, এক পেজে বলো। এমনিতে ম্যাডাম ওই যে ফিজিক্স স্যার বললো যে সব সাবজেক্টের জন্য নাকি 2টা করে করতে হবে কি দুটা প্র্যাকটিক্যাল। কি 2টা করে করতে হবে? প্র্যাকটিক্যাল যে কোনো খাতায়? 2টা। জি খাতায়? জি ম্যাডাম। যে কোনো 2টা? এটা তো ওইভাবে ইনস্ট্রাকশন আসে নাই আমার কাছে। আচ্ছা, দেখতে হবে তাহলে। ফিজিক্স স্যার বললো যে সব সাবজেক্টের জন্যই নাকি এটা এরকম। শুধু 2টা প্র্যাকটিক্যাল? হ্যাঁ তাই তো বললো। আচ্ছা, আমি তোমাকে হলো জেনে বলতেছি, দেখি আমি স্যারকে বলছি একটু। এখন তো ক্লাসে আসছি, ক্লাস থেকে বের হয়ে আমি জি জেনে তোমাদের একটু জানাচ্ছি। জি ম্যাডাম, পরে জানাই ম্যাডাম। ইনস্ট্রাকশনটা কবে আসলো? প্রতিদিনই তো অনেক মেসেজ আসতেছে। তা যদি 2টা করা হয়, তাহলে 2টাই দিব শুধু। একটা তো করাই আছে, আর খালি একটা ডিসেকশন, তাহলেই হয়ে যাবে। তাহলে যদি তোমাদের, হ্যাঁ, তুমি যে কথাটা বললা, আমি স্যারের সঙ্গে কথা বলে নোটিশটা করে আমি শিওর হয়ে নিয়ে জি তোমাদের যদি 2টো করতে হয়, তাহলে আমি শুধু একটা ডিসেকশনের ছবি দিব, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, আমি একটা এখন বুঝাই দেই। আর তখন আমি একটা ডিসেকশনের ছবি দিব, শুধু ওই 2টারই ছবি দিয়ে দিব, আর কিছু দিব না। জি ম্যাডাম বুঝছি। হ্যাঁ, আমি হয়ে আমি আগে এরপরে বোর্ডের ইনস্ট্রাকশনটা আবার পড়ে নেই আর কি। ওনার ওনার কাছে আরো শিওর হয়ে নেই, এবং বোর্ডের ইনস্ট্রাকশন কোথায় দিয়েছে আমি মেসেজ 2 দিন আগে একটা পড়েছি। সেখানে লেখা আছে এসএসসি দের যে কোনো 2টো সাবজেক্ট, যারা এসএসসি পরীক্ষা দিবে, ম্যাট্রিক পরীক্ষা দিবে, তোমাদের আর ওদের নোটিশ একসঙ্গে আসে। তো ওখানে লেখা আছে কি হলো, ওদের হলো 2টা খাতা করতে হবে, আর তোমাদের হলো 3টা বিষয়েরই প্র্যাকটিক্যাল করতে হবে, এরকম জি ম্যাডাম নির্দেশনা আছে। বুঝছি। জি। তো আমি এরকম নোটিশ করেছি আর কি। হ্যাঁ, এখন আমি তোমার এই নোটিশটা আমি এখনো করিনি বাবা, এবং আমি জেনে নিচ্ছি। আর এটা জানা কোনো ব্যাপার না, আমার সাবজেক্টের অনেক ম্যাডাম আমার ফ্রেন্ড আছে, আমি জেনে নিচ্ছি আর কি। তো এখন আমরা যেটা বলবো, আমরা যেটা বলছিলাম যে স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ। স্থায়ী স্লাইড পর্যবেক্ষণে এখানে হলো তোমাদের 5টা ছবি আছে, এই 5টা ছবি আঁকাতে হবে। আচ্ছা, তোমরা 1 সেকেন্ড দাঁড়াও তো, আমি আগে এটাই জেনে নিই। আমি জয়েন করে আসছি অন্য একটা আইডি দিয়ে। ও, এটা দিয়ে জয়েন করলে তবে এটা কেটে যাবে। লাস্ট টাইম তো এখনো অনেক আছে। আচ্ছা, আমি ক্লাস শেষ করে জেনে নিই, সেটাই ভালো হবে।
তো আমি যেটা বলছিলাম, তোমাদের আসলে জানার জন্য আমার আরেকটা ফোন দরকার, এটা করি কিভাবে। তোমরা আজ সকালে আলসারের ক্লাস করেছো, তখন বলেছো উনি? জি ম্যাডাম, সকালে আওয়াল স্যারের ক্লাসে বললো। আমি কালকে থেকে একটু অসুস্থ, তো গতকাল নিউট্রিশন আসছে কিনা আমি বলতে পারি না, গতকাল থেকে ও খেয়াল করা হয় নাই। তো যাই হোক, আচ্ছা প্র্যাকটিক্যাল সম্পর্কে মোটামুটি তো আমি ধারণা দিলাম, ছবিও দেখালাম, তোমাদের তো আর জি। সমস্যা নাই। হ্যাঁ, না। প্র্যাকটিক্যালে আর সমস্যা নাই। যেটাই দিক না কেন তোমরা ছবি আঁকাই দেবা। যদি তোমাদের একটা ছবি হয়, আমি সেই ছবিটা গ্রুপে দিয়ে দিব, কোন দুটো ছবি আঁকাতে হবে দুটো ছবি দিয়ে দিব, বাস। তাহলে তো আর জি ম্যাডাম, বোঝার কোনো ক্লাস সমস্যা শেষে নাই। ম্যাডাম গ্রুপে জানাই দেন, মানে হ্যাঁ, ক্লাস শেষে। হ্যাঁ। আমি জেনে গ্রুপে ছবি দিয়ে দিব আমি, ওই দুটো ছবি খাতায় আঁকিয়ে ফেলবা, ঠিক আছে? জি। জি ম্যাডাম। তাহলে তোমরা ওই দুটো ছবি গ্রুপ আঁকায় ফেললা, এবং আঁকানোর সিস্টেম তো বলেই দিলাম। তোমরা খাতাতে কি করবা, তোমাদের হলো পেন্সিল ব্যবহার করতে হবে, এবং তোমাদের যেটা করতে হবে, তোমরা পেন্সিল খাতায় কখনো কলম ব্যবহার করবে না। আর লেবেলিংটা অবশ্য উভয় সাইডে করবে না, এক সাইডে করবে, ডান পাশে করবে। এই নিয়মগুলো তোমরা অবশ্যই ভালো করে মানবে, জি ম্যাডাম। ঠিক আছে? এখন আমরা যেটা করব, আমরা তাহলে প্র্যাকটিক্যাল সম্পর্কে মোটামুটি জেনে গেলাম কি করতে হবে আমাদের। এখন আমরা অ্যাসাইনমেন্টও করে ফেলছি। এখন অ্যাসাইনমেন্টের নিয়ে আমি একটা গল্প করি, অ্যাসাইনমেন্টের পড়া নিয়ে। আমরা যে অ্যাসাইনমেন্ট করলাম, আমরা জানি যে পুরো কোয়াড্রাটা পর্বের যে শ্রেণী বিন্যাস সেটাই অ্যাসাইনমেন্টে দিয়েছে। তো কোয়াড্রাটা পর্বের শ্রেণী বিন্যাসে আমরা দেখেছি যে কোয়াড্রাটা পর্বে 3টা উপপর্ব আছে: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। আমরা যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, এই 3টা যে উপপর্ব আছে, এই 3টা উপপর্বের আবার ভাগ আছে। যেমন আমরা জানি যে ইউরো যে কর্ডাটা আছে, এই ইউরোকর্ডাটার আবার 3টা শ্রেণী আছে। ইউরোকর্ডাটার কয়টা শ্রেণী আছে? 3টা শ্রেণী আছে: এসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। ইউরোকর্ডাটার কয়টা শ্রেণী আছে? 3টা শ্রেণী আছে: এসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। তো ইউরোকর্ডাটার যে 3টা শ্রেণী আছে, এসিডেসিয়া, থ্যালাসিয়া এবং লার্ভাসিয়া, এরপর আছে হলো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই। তারপরে আমরা জানি যে ভার্টিব্রাটা যে আছে উপপর্ব, এই ভার্টিব্রাটা উপপর্বের আবার 2টা সুপার ক্লাস আছে বা অধিশ্রেণী আছে: একটা একনাথা আর একটা ন্যাথাস্টোমাটা। এখানে একনাথা যে আছে, একনাথার আবার 2টো শ্রেণী আছে, একটা মিক্সিনি আর একটা হলো সেফালোস্পিডোমর্ফি। তাহলে আমরা যে একনাথার আমরা অধিশ্রেণী বা সুপার ক্লাস, এর কয়টা শ্রেণী দেখলাম? 2টা, একটা মিক্সিনি আর একটা সেফালোস্পিডোমর্ফি। এরপর আমরা আরেকটা যে আমাদের সুপার ক্লাস আছে বা অধিশ্রেণী আছে, ন্যাথাস্টোমাটা। আমরা জানি যে ন্যাথাস্টোমাটার কয়টা শ্রেণী আছে? 7টা শ্রেণী আছে। আমাদের কিন্তু এই 7টা শ্রেণী নিয়েই আমাদের কাজ। আমাদের এই 7টা শ্রেণীর উপরে কি করেছে, আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে। সেই 7টা শ্রেণী কি কি আমরা জানি। সেই 7টা শ্রেণী হলো কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যাম্ফিবিয়া, র্যাপ্টেলিয়া, অ্যাভিস এবং ম্যামালিয়া। তাহলে এই হলো 7টা শ্রেণী। তাহলে এই যে 7টা আমরা শ্রেণী বললাম, এই 7টা শ্রেণীর উপরে কিন্তু আমরা কি করলাম? অ্যাসাইনমেন্ট তৈরি করলাম। সেই 7টা শ্রেণী কার? ভার্টিব্রাটা যে উপপর্ব আছে কর্ডাটার, এই ভার্টিব্রাটা উপপর্বের যে সুপার ক্লাস আছে ন্যাথাস্টোমাটা, এই ন্যাথাস্টোমাটার 7টা শ্রেণী। একটা হলো কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যাম্ফিবিয়া, র্যাপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া।
তাহলে এই যে 7টা শ্রেণী আছে, এই 7টা শ্রেণী আমরা নিয়ে অ্যাসাইনমেন্ট করলাম, কিন্তু করডাটার পুরো শ্রেণীবিন্যাসটা তো আমাদের জানতে হবে পরীক্ষার জন্য। তাহলে আমরা করডাটার যে প্রথম যে আমরা শ্রেণীবিন্যাস দেখলাম যে 3টা ভাগ, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এখানে ইউরোকর্ডাটার যে আছে, এই যে এই ইউরোকর্ডাটার প্রাণীদেরকে যেটা মনে রাখতে হবে যে ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদেরকে বলা হয় সাগর ফোয়ারা। ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদেরকে বলা হয় সাগর ফোয়ারা। তো এরা এই যে সাগর ফোয়ারা যে আছে, এদের কি বৈশিষ্ট্য কি? এদের পরিণত প্রাণীতে আমরা জানি কর্ডাটার 3টা বৈশিষ্ট্য। সেই 3টা প্রধান বৈশিষ্ট্য কি কি? নটোকোট থাকবে, নার্ভ কোট থাকবে, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে। তাহলে নটোকোট থাকবে, নার্ভ কোট থাকবে এবং পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে। এগুলো হলো আমাদের করডাটার 3টা বৈশিষ্ট্য। করডাটার 3টা বৈশিষ্ট্য হলো নটোকোট, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকারন্ধ। এখন ইউরোকর্ডাটা যে আছে, এই ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য কি? পরিণত প্রাণীতে কি থাকে না? নটোকোট থাকে না। পরিণত প্রাণীতে কি থাকে না? নটোকোট থাকে না। কি থাকে? শুধু লার্ভা দশায় লেজে নটোকোট থাকে। পরিণত প্রাণীতে কি থাকে না? নটোকোট থাকে না। লার্ভা দশায় লেজে কি থাকে? নটোকোট থাকে। পরিণত প্রাণী নিশ্চল। নিশ্চল মানে কি বোঝো? যে চলাচল করতে পারে না। এদের যে পরিণত প্রাণী, শিশু অবস্থায় এরা তাও লার্ভা অবস্থায় কিছুটা চলাচল করতে পারে, কিন্তু যখন তারা বড় হয়, পূর্ণাঙ্গ হয়, তখন তারা নিশ্চল থাকে। এবং এরা সকলেই সামুদ্রিক। সমুদ্রের তলদেশে তারা কলোনি গঠন করে বাস করে। এরা সকলেই কি? সামুদ্রিক। সমুদ্রের তলদেশে কি করে? কলোনি গঠন করে বাস করে। আর ইউরোকর্ডাটা যে আছে, এই ইউরোকর্ডাটার আবার যে 3টা শ্রেণী আছে, সেই 3টা শ্রেণী কি কি? এসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। এসিডেসিয়া শ্রেণীর যে প্রাণীগুলো সেটা হলো নলাকার, দেহের আবরণটা হবে পুরু এবং অর্ধস্বচ্ছ। তাহলে এটা কেমন হবে? এদের দেহটা হবে নলাকার, হ্যাঁ, তারপরে হলো পুরু এবং অর্ধস্বচ্ছ। পরিণত প্রাণীতে কি থাকে না? লেজ থাকে না। পরিণত প্রাণীতে কি থাকে না? লেজ থাকে না। এসিডিয়া ম্যান্টুলা। সায়েন্টিফিক নেম কি? এসিডিয়া ম্যান্টুলা। এরপর আছে হলো আমাদের ইউরো অ্যাসিডেসিয়ার পর হলো থ্যালাসিয়া। থ্যালাসিয়া যারা, এরা দেখতে লেবু বা পিঁপে আকৃতির। থ্যালাসিয়ারা কেমন? লেবু বা পিঁপে আকৃতির। থ্যালাসিয়ারা হলো লেবু বা পিঁপে আকৃতির। এদের দেহ আবরণ পাতলা ও স্বচ্ছ। এদের হলো পরিণত প্রাণী লেজবিহীন। এদের কি বৈশিষ্ট্য? হলো সালফা ম্যাক্সিমা। সালফা ম্যাক্সিমা। এরপর লার্ভাসিয়া। লার্ভাসিয়া হলো এই শ্রেণীর প্রাণীরা কেমন? ব্যাঙাচি আকৃতির এবং দেহের আবরণ সাময়িক জিলাটিনের মতো ও স্বচ্ছ। পরিণত প্রাণীতে কি থাকে? লেজ থাকে। পরিণত প্রাণীতে লেজ থাকে। তাহলে দেখো, ইউরোকর্ডাটার যে 3টা শ্রেণী আছে, এই 3টা শ্রেণীর বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমেই চিন্তা করব এই প্রাণীগুলো দেখতে কেমন। এই প্রাণীগুলো দেখতে কেমন? তাহলে অ্যাসিডেসিয়া প্রাণীটা, এরা দেখতে হলো নলাকার। এদের কি লেজ থাকে? থাকে না। তারপরে এদের দেহ কেমন? পুরু, অর্ধস্বচ্ছ। হ্যাঁ, এরপর আছে থ্যালাসিয়া। এখন আমরা দেখবো থ্যালাসিয়ার প্রাণীটা দেখতে কেমন। এটা লেবু আকৃতির। এদের দেহের আবরণ হলো পাতলা এবং স্বচ্ছ। এদের কিন্তু লেজ থাকে না। তো আমরা লেজ থাকে, এদের কি থাকে? সরি, এরাও লেজ, এদেরও লেজ থাকে না। তাহলে আমরা থ্যালাসিয়া জানলাম। এরপর লার্ভাসিয়া। লার্ভাসিয়া হলো ব্যাঙাচি আকৃতির। এদের কি? ব্যাঙাচি আকৃতির। এরা দেখতে কেমন? স্বচ্ছ এবং এদের পরিণত প্রাণীতে কি থাকে? লেজ থাকে। এরপর আছে সেফালোকর্ডাটা। তাহলে আমরা ইউরোকর্ডাটা সম্পর্কে জানলাম, কর্ডাটা ফাইনামের যে শ্রেণীবিন্যাস। এখন আমরা জানবো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার যে বৈশিষ্ট্য,
এরা কি করে, এই প্রাণীগুলো বালুর তলদেশে বাস করে এবং এদের দেহ কেমন লম্বা, দুপাশে চাপা, উভয় প্রান্ত হলো সরু। হ্যাঁ, এদের আজীবন স্থায়ী নটকট এবং নাটকট হলো দেহের পশ্চাৎ প্রান্ত থেকে পর্যন্ত প্রসারিত। গলবিলে অসংখ্য ফুলকাররন্ধ্র থাকে। গলবিলে কি থাকে? অসংখ্য ফুলকাররন্ধ্র থাকে। দুই দুপাশে উল্টা যে এই আকারের মায়োটিন পেশি থাকে। এটা তো আমাদের লেখার দরকার নেই। আমরা যে বৈশিষ্ট্য তিনটা লিখবো সেটা হলো এরা দেখতে কেমন। এরা লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা, এটা আমরা লিখবো। তার অঙ্কীয় দিকে ওরাল রুট থাকে এবং তাতে কি থাকে? ওরাল সিঁড়ি থাকে। এই এরপরে আমরা লিখবো তাদের গলবিলে কি আছে? অসংখ্য ফুলকাররন্ধ্র আছে। গলবিলে কি আছে? অসংখ্য ফুলকাররন্ধ্র আছে। তাহলে আর এক্সাম্পল হলো ব্রাঙ্কিওস্টোমাটা ল্যান্সিওল্যাটাম। ব্রাঙ্কিওস্টোমাটা ল্যান্সিওল্যাটাম। তাহলে আমাদের কর্ডাটার যে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য শেষ। এখন আমরা জানবো ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা কি আছে? ভার্টিব্রাটা পর্বে হলো এখানে নটকট কেমন, নটকট অস্থিময় বা তরুণাস্থিময় এবং কশেরুকা বিশিষ্ট। মেরুদণ্ড দ্বারা কি হয়? প্রতি স্থাপিত হয়। পৃষ্ঠীয় পাপা স্নায়ুতে থাকবে, মস্তিষ্ক সুষমা কাণ্ড গঠন করবে এবং গলবিলের উভয় পাশে ফুলকাররন্ধ্র থাকবে 5 থেকে 15 জোড়া। 5 থেকে 15 জোড়া। এটা হলো ভার্টিব্রাটার বৈশিষ্ট্য। এরপর আছে হলো, আমরা জানি ভার্টিব্রাটার দুটো শ্রেণী আছে, অধিশ্রেণী মানে সুপার ক্লাস। একটা হলো ভার্টিব্রাটা সুপার ক্লাস হলো একটা একনাথা আর একটা ন্যাথাস্টোমাটা। একটা একনাথা আর একটা ন্যাথাস্টোমাটা। একনাথা যে আছে দেহ আঁশবিহীন, পিচ্ছিল, গ্রন্থিময় ত্বকে আবৃত কিন্তু পৃষ্ঠীয় পাখনাহীন। তাহলে আমরা একনাথার যে বৈশিষ্ট্য, এই একনাথার যে প্রাণীগুলো, এখানে মার্জিনী বৈশিষ্ট্যটা আমরা জানলাম, কিন্তু এই একনাথা পর্বের প্রধান বৈশিষ্ট্য হলো এদের চোয়াল এবং উপাঙ্গ নেই। এই সুপার ক্লাসের বা এই অধিশ্রেণী প্রাণীগুলোর চোয়াল এবং উপাঙ্গ নেই। আর মার্জিনী যারা, এই মাছগুলো হলো হ্যাগফিশ নামে পরিচিত এবং এদের দেহ কেমন? আঁশবিহীন, পিচ্ছিল, গ্রন্থিময় ত্বকযুক্ত। তাহলে আমরা যেটা জানলাম যে একনাথাতে আছে আমাদের, এই একনাথা অধিশ্রেণীর ধরনের কয় ধরনের মৎস্যকুচি আছে? 2 ধরনের। একটি হচ্ছে মার্জিনী, অন্যটি হচ্ছে সেফালোস্পিডোমরফিড। হ্যাঁ, এখানে মার্জিনী শ্রেণীর যে মাছগুলো আছে এগুলো হ্যাগফিশ নামে পরিচিত এবং দেহ আঁশবিহীন, পিচ্ছিল, গ্রন্থিময় ত্বকে আবৃত। তারপরে তাদের যেহেতু এরা মাছ, অবশ্যই ফুলকা থাকবে, দুপাশে 5 থেকে 15 জোড়া ফুলকররন্ধ্র থাকে এবং এদের কোনো লার্ভা দশা নেই। আর এই মার্জিনী শ্রেণীর মাছগুলোকে বলা হয় ক্যাটফিশ। এরপরে সেফালোস্পিডোমরফি, এই শ্রেণীর মাছগুলোকে বলা হয় ল্যাম্প্রে। ওসিবি প্রশ্ন আসে যে ল্যাম্প্রে কোন শ্রেণীর মাছ, তখন আমরা লিখে দিব সেফালোস্পিডোমরফি শ্রেণীর মাছগুলো হলো ল্যাম্প্রে। এবং এই ল্যাম্প্রেটা দেখতে আমরা যে বাইন মাছ খাই, এই বাইন মাছের মতো সরু এবং আইসবিহীন। তারপরে এখানে 7 জোড়া ফুলকাররন্ধ্র থাকে এবং নাসিকা থলি মুখ গহ্বরে উন্মুক্ত নয়। এরপর আমরা আমরা যে সেফালো কর্ডাটা যে আছে, আমরা ন্যাথাস্টোমাটা যে আছে, এই ন্যাথাস্টোমাটার আমরা সেফালোস্পিডোমরফি যে বৈশিষ্ট্যটা জানলাম। এখন আমরা জানবো হলো সুপার ক্লাস যে ন্যাথাস্টোমাটা আছে, এই ন্যাথাস্টোমাটার 7টা শ্রেণী। 1 নাম্বার হলো কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি, এই 3টা শ্রেণী হলো মাছ। কন্ড্রিকটিস যে আছে, এই কন্ড্রিকটিস শ্রেণীর মাছগুলো হলো, আমরা জানি মাছ মানে আইস থাকবে, ফুলকা থাকবে। এটা মাথায় সেট করে নেব যে মাছ মানে আইস থাকবে, ফুলকা থাকবে
এবং তার যে পুচ্ছ পাখনাটা আছে এটা দেখতে কেমন হবে। এই কন্ডেক্টিভ শ্রেণীর যে মাছগুলো, এদের দেহ প্লাকয়েডাইজ থাকে এবং ফুলকা পথ থেকে মাথার দুপাশে ৫ থেকে ৭ জোড়া প্রকারান্ত থাকে এবং গুচ্ছ পাখনা হলো লেটারাস সার্কাল। উদাহরণ হলো স্কিলিওডন প্ল্যাটিটাউডাস। কন্ডেক্টিসের পরে আছে অ্যাক্টিনোপ্টেরিজি। অ্যাক্টিনোপ্টেরিজি শ্রেণীর যে মাছগুলো, এখানে দু ধরনের আইস থাকে, একটা সাইক্লয়েড আর সাইক্লয়েড অথবা ক্লিনয়েড। এবং এদের যে ফুলকা, মাথার দুপাশে একটা করে ফুলকারন্দ অবস্থিত এবং এটা সাধারণত কানকো দিয়ে আবৃত থাকে এবং এদের পুচ্ছ পাখনা হলো সার্কাল। এদের উদাহরণ হলো অ্যানাবাস টেস্টিডিনাস মানে কই মাছ, তারপরে হলো আমাদের কাতলা কাতলা, পেনোয়ালোসা, ইলিশা, সব মাছগুলো হলো আমাদের এই ক্লাসের। এরপর আছে সার্কোপ্টেরিজি। এর আগে বলেছিলাম যে সার্কোপ্টেরিজি শ্রেণীর যে মাছগুলো, এই মাছগুলো আমাদের দেশে দেখা যায় না। হ্যাঁ, এদের অধিকাংশ সদস্য বিলুপ্ত হয়ে গেছে, কিছু কিছু দেশে আছে। এই মাছগুলো দেখতে গেলে আমাদের অস্ট্রেলিয়া যেতে হবে, আমেরিকায় যেতে হবে এবং আফ্রিকায় যেতে হবে। তবে ভারত মহাসাগরে কিছুটা দেখা যায়, খুব কম। ইন্দোনেশিয়া মাঝে মাঝে দেখা যায়, কিন্তু মাছগুলো দেখতে সুন্দর। তো এই মাছের আইস হলো গ্রানাইট ধরনের এবং এদেরও মাথার দুপাশে একটা করে প্রকারন্দ থাকে এবং এদের লেজটা হলো ডাইফিসার্কাল ধরনের। এদের লেজটা ডাইফিসার্কাল ধরনের। এক্সাম্পল হলো নিওসেরাটোডাস ফরেস্টি। নিওসেরাটোডাস ফরেস্টি। তাহলে আমরা আমাদের যে পর্যায়টা পড়বে যে শ্রেণীবিন্যাসে আমরা মাছ সম্পর্কে এতক্ষণ জানলাম। এখন আছে অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া তোমার অ্যাসাইনমেন্ট করলা, দেখলে অ্যাম্ফিবিয়া মানেই হলো ব্যাঙ। আর ব্যাঙের কি আছে, এটা হলো তাদের ত্বক যেমন ভেজা আর্দ্র, তার অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি করে কি আছে, নখরের আঙ্গুল আছে। তাদের ত্বক কেমন, আর্দ্র মানে ভেজা ভেজা একটু। অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি করে নখরবিহীন অঙ্গ আছে। লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণত অবস্থায় কি থাকে, ফুসফুস থাকে। তাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা উদাহরণে করবো হোপ্লোব্যাকটেরাস টাইগ্রিনাস। এরপর আছে রেপ্টেলিয়া। রেপ্টেলিয়া মানে হলো আমরা বলি যে কুমির, তাই না, ও সরীসৃপ। এদের দেহ শুষ্ক, এপিডার্মাল উদ্ভিদ আইস এবং শক্ত প্লেটে আবৃত। এদের পায়ে 5টা আঙ্গুল থাকে নখযুক্ত এবং হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যাস, এটুকু লিখে দিলে হবে। তবে সায়েন্টিফিক নেম খুব সহজ একটা তোমাদের শিখিয়েছিলাম, সেটা হলো নাজা নাজা। অ্যাভিস। অ্যাভিস মানে হলো পাখি। পাখি কি আছে, পালক আছে, দুটো ডানা আছে। ডানাটা কিভাবে হয়েছে, তার অগ্রপদ দুটো ডানায় রূপান্তরিত হচ্ছে, তার চোয়াল দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে। ফুসফুসের সঙ্গে কি আছে, বাইথলি আছে। উদাহরণ হলো কক্সিকাস সেলুলারিস। এরপর ম্যামালিয়া। পরিণত স্থির প্রাণীতে কার্যকর কি আছে, স্তনগ্রন্থি আছে। হ্যাঁ, এবং তাদের হৃৎপিণ্ড কি সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। উদাহরণ হলো প্যান্থেরা টাইগ্রিস। তাহলে আমরা আমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেই অ্যাসাইনমেন্টের যে শ্রেণীবিন্যাসগুলো দিয়েছে, আমরা আজকে সেটা সম্পর্কে জানলাম এবং ব্যবহারিক সম্পর্কে কিভাবে আঁকাতে হবে, কি করতে হবে, আমরা এটা জানলাম। আর ব্যবহারিক সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি পরে গ্রুপে তোমাদের, তারপরে তোমরা আঁকানো শুরু করবা। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।